দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে এবং নারী শিক্ষার উন্নয়নে যে তিনি যে বিরাট ভূমিকা পালন করেছেন, সেইটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন, এটার এক্সাম্পল দেশে বিদেশে কিন্তু নিচ্ছে। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সালে থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। গণতান্ত্রিক লড়াইয়ে এই মহান নেত্রীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সমগ্র বাংলাদেশ আজ শোকে কাঁদছে। প্রিয় দর্শক, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পরিবারও গভীর শোকাহত। আজ আমরা আজকের বিশেষ পর্বে আমরা হাজির হয়েছি। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য। আমরা তার সঙ্গে একটু স্মৃতিচারণমূলক কথায় চলে যাচ্ছি। শুরুতেই আপনাদের দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন রাসেল। আমার হেলেন জেরিন খান, একজন নারী নেত্রী হিসাবে একেবারে আপনি আপনার ছাত্র জীবনে বেগম খালেদা জিয়াকে কিভাবে দেখেছিলেন, পরখ করেছিলেন, কিভাবে তাকে দেখে রাজনীতিতে মুগ্ধ হয়েছিলেন, কিভাবে ছাত্র দলের রাজনীতিতে আপনাদেরকে অনুপ্রাণিত করে শুনি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমার প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এক মহাকালের সমাপ্তি ঘটেছে। তো আমার সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরম করুণামে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ যেন আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব দান করেন। আসলে আমার শুরুটা হয়েছিল এইভাবে। আমার বাবা ছিলেন জাগো দলের একজন সদস্য। আমার বাবা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতির একদম প্রথম থেকে শুরু করেছিলেন। সেই কারণে আমার প্রথমটা মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ হবার পরে তিনি যখন বিএনপির হাল ধরলেন, তো মাদারীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রোগ্রামে গিয়েছিলেন। আমি বায়না ধরেছিলাম, তখন সম্ভবত আমি ক্লাস 9-10 পড়ি এরকম হবে। তো তখন আমি আমার বাবার কাছে বায়না ধরলাম যে আমি যাব প্রোগ্রামে। তা আব্বা যেহেতু ওই প্রোগ্রামের অর্গানাইজার যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন। আর আরেকটা ব্যাপারও বলি, তখন তৎকালীন মহাসচিব ছিলেন কাজী গোলাম মাহবুব। উনি আবার আমার মায়ের মামা ছিলেন, আর কি নানা ছিলেন আমার সম্পর্কে। তো সেই দিক থেকে নানার ওই থেকে ওইটাও একটা বিরাট পজিটিভ ছিল। তো তারপরে নানা মাদারীপুরে যাবার পরে আমাদের বাড়িতে গিয়েছিলেন। সে কারণে ওনার কাছে আমি বায়না ধরলাম যে আমি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখবো। বলছে ঠিক আছে, নিয়ে আসো। আমার মনে আছে ম্যাডাম মাদারীপুরে গেলেন, স্টেজের একদম কোনাটায়, আমি স্টেজের কর্নারে একদম বসেছিলাম। এখান থেকে একটু যেতে চাই যে একজন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে, একজন নারী রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে আপনি তাকে কিভাবে দেখেছেন? না, আমি এই জায়গায় তারপরে তো ম্যাডামকে ওখানে দেখলাম। আমি দেখার পরে আমি প্রথম মানে দর্শনেই আমি এত মুগ্ধ হলাম আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। তো সেই মুগ্ধতাই আমাকে এত আকৃষ্ট করলো। পরবর্তীতে তো আমি 86-এ যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের আমি ভর্তি হলাম, ভর্তি হবার পরেই আমি রাজনীতি শুরু করলাম। এরপরে তো একদম বলা চলে যে দীর্ঘ 9 বছর যে স্বৈরাচারী আন্দোলন সংগ্রাম হয়েছে, আমার প্রিয় নেত্রীর তো অনেকগুলা আছে, সেটা হলো বিষয় আছে, সেটা তো এখানে উল্লেখ একটু করতে চাই। সেটা যে দীর্ঘ 9 বছর যে তার যে আপসীন খেতাবটা পেলেন, সেটার জন্য তো তার একটা বিরাট সংগ্রাম ছিল, বিরাট একটা মানে গল্প আছে, যে গল্পটা আসলে সত্যিকার অর্থে এই প্রজন্ম হয়তো বা জানে না, কিন্তু আমরা তো খুব কাছে থেকে দেখেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তাকে সেই সময়েও মানে অনেক সময় কিন্তু তাকে বন্দি থাকতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে, এবং রাজপথের যে আন্দোলনকে চাঙ্গা করার ক্ষেত্রে আমি কখনো কখনো আমার এরকমও মনে আছে যে প্রাণপ্রিয় নেত্রী যে অনশন হতো, সেই অনশনে দেখা যেত যে ভোর 8
8টায় তিনি যে বসতেন আর সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে অনেকেই কিন্তু পেছনে গিয়ে একটু রেস্ট করতেন করতেন, কিন্তু একমাত্র নেত্রী, মানে আমি এইটা এই কারণে উল্লেখ করতে চাই, মহান আল্লাহ পাক যেন তাকে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তাকে সৃষ্টি করেছিলেন, সেইটাই কিন্তু বাস্তব আমরা বিভিন্ন সময় সেটা দেখেছি। তো তিনি কিন্তু সেই কিন্তু বসা থাকতেন এবং শেষ না হওয়া পর্যন্ত সেই অবস্থায় সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে যেটা হয়েছে যে এরপরেতে আপনি যেটা বলেছিলেন আপনার প্রাথমিক উপস্থাপনায়, যে তিনি বিশ্বের দ্বিতীয় নারী প্রধান, যিনি মানে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর বাংলাদেশের তো প্রথম নারী প্রধানমন্ত্রী, সেই কারণে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এটাই অন্য যারা যে চিন্তা করুক না কেন, কিন্তু আমাদের কাছে প্রত্যাশিত ছিল, আমরা যারা ছাত্র রাজনীতিতে ছিলাম, আমরা কিন্তু মানে আমাদের কাছে বিশ্বাস ছিল আমাদের, সেটা যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তো একটা বিরাট জনপ্রিয়তা ছিলই, আমাদের বিশ্বাস ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেটাই কিন্তু বাস্তব হয়েছিল। এবং তিনি 91 থেকে 96 পর্যন্ত তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, ওইটা বলা হয় যে বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে মানে সফল সরকার বলা চলে, যে 91 থেকে 96 পর্যন্ত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সেই সময় বাংলাদেশের যে উন্নয়ন হয়েছিল, বাংলাদেশের মানুষ যে শান্তিতে জীবনযাপন করত, এবং নারীর উন্নয়ন পরবর্তীতে আরও বেশি হয়েছে, কিন্তু সেই সময় থেকেই শুরু হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু হয়েছে, কিন্তু সেইটা তিনি বাস্তবে রূপ আরও বেশি ব্যাপকভাবে দিয়েছিলেন। এছাড়া শিক্ষায় বলেন, অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে, আইন শৃঙ্খলার একেবারে বলা চলে যে ভীষণ উন্নতি হয়েছিল। সেই সময় একদম বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানুষ যে শান্তিতে জীবনযাপন করতে পারত। তারপরে যুব সমাজের যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, এই সব বিশেষ করে যদি বলেন যে রাজনীতিতে নারীর আগমনের ক্ষেত্রে বা নারীদেরকে রাজনীতি আসতে উৎসাহিত করার ক্ষেত্রে বেগম জিয়ার ভূমিকাটাকে কিভাবে দেখছেন? দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি আসার কারণেই কিন্তু এই যে আমরা যারা পরবর্তীতে রাজনীতিতে এসেছি, এটার মূল কারণ ছিল কিন্তু এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ব্যাপক আকর্ষণ, এবং সেই কারণে, এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু নারীর ক্ষমতায়নে, নারীর উন্নয়নে, এবং আপনি দেখেছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নারীর উন্নয়নে যে ব্যাপক কাজ করেছিলেন, যেটা যে প্রথমে তিনি ম্যাট্রিক পর্যন্ত, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং পরবর্তীতে এই যে উপবৃত্তি চালু করেছিলেন, তারপরে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণে যে এই যে নারীর যে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছিল, এবং এইটাকে কেন্দ্র করে আমরা পরবর্তীতে দেখেছি যে আমি একটু আপনাকে মনে করি যে বিশেষ করে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং নারী শিক্ষা প্রসারে উপবৃত্তির যে প্রকল্প, এই চিন্তাগুলো তো একটি দূরদর্শী ভূমিকা পালন করেছে। এটা তো আমি মনে করি যে এটা বিশ্বের একটা রোল মডেল হয়ে আছে, এবং এইটা বিশ্বের অনেক দেশই কিন্তু এই এক্সাম্পলটা নিয়েছে, এবং একজন নোবেল লরিয়েট যিনি আব্দুল সালাম সাহেব, তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছিলেন যে বেগম খালেদা জিয়া একটা কাজের জন্য পৃথিবীতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন, সেটা হচ্ছে এই যে নারীর শিক্ষার ক্ষেত্রে যে তিনি যে অবদান রেখেছেন সেটা। আর অন্যান্য অনেক ক্ষেত্রে তো আছে, তিনি তাকে যদি তার জীবন নিয়ে যদি পর্যালোচনা করা হয়, তাহলে উনি বলেছিলেন যে এই একটাকে কেন্দ্র করে উনি পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তো আমি বলবো যে এই যে নারীর শিক্ষার ক্ষেত্রে কিন্তু তিনি একটা বিরাট, আর তার পরবর্তী আরও যে ব্যাপক, সেটা হলো যে গণতন্ত্রের মা যে তাকে বলা হয়, সেটা হলো যে দীর্ঘ 9 বছর তিনি স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, এবং সেই গণতন্ত্র আপনি জানেন যে 2008-এর পরে আবার নির্বাসনে পাঠানো হয়েছে, এবং সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি তার যে এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই, তার যে স্যাক্রিফাইস, এবং সর্বশেষ তিনি তার মানে বলা চলে। এখানে একটু সম্পর্ক প্রশ্ন করে আপনাকে একটু সহযোগিতা করছি। একজন সাধারণ গৃহবধূ থেকে দক্ষিণ এশিয়ার
অন্যতম শক্তিশালী রাজনৈতিক নেতায় পরিণত হওয়ার পেছনে কি ভূমিকা পালন করেছে বলেন? তার তো একটা বিরাট ভূমিকা। আপনি প্রথমত প্রথম জায়গাটা আপনি বলেন তার জীবনের জন্য কিন্তু কতগুলা ধাপ আছে। একটা ধাপ নিয়ে চিন্তা করলে তিনি পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় থাকে। আর তার তো কয়েকটা ধাপ। একটা হলো তিনি মুক্তিযুদ্ধের সময় একজন নারী যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কারণ তাকেও কিন্তু 9 মাস বন্দি অবস্থায় থাকতে হয়েছে তার 2টা শিশুপুত্র, আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো ভাইকে নিয়ে। এবং সেইটা একটা বিরাট ভূমিকা। পরবর্তীতে তিনি দীর্ঘ 9 বছর তিনি আন্দোলন সংগ্রাম করে তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এবং আপনি জানেন এই আন্দোলন সংগ্রামে আরেকজন নেত্রীও ছিল, তিনি কিন্তু আপোষ করেছিলেন 86-এ, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে তিনি সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র ফিরিয়েছেন। এবং গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিযাত্রাকে তিনি বারবার করেই করেছেন। সেটা হলো 91-এ তিনি 5টি সিটে তিনি নির্বাচন করেছেন। এবং তার জীবনের সবচেয়ে বড় যে তিনি কোথাও কোনো দিন পরাজয় বরণ করেন নাই। 91 থেকে 96-এ 5টি সিটে তিনি নির্বাচন করেছেন, 5টি সিটেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এবং পরবর্তীতে তিনি 96-এর যে নির্বাচন, সেখানেও তিনি 5টি সিটে নির্বাচন করেছেন। তখন আমরা বিরোধী দলে ছিলাম, সেই 5টি সিটে তিনি কিন্তু জয়লাভ করেছেন। পরবর্তীতে 2001-এ যে নির্বাচন হয়েছে, সেখানেও তিনি 5টি সিটে নির্বাচন করেছেন, 5টি সিটেই তিনি জয়লাভ করেছেন। তো তার জীবনে কিন্তু কোনো পরাজয় নাই। এবং পরবর্তীতে 2008-এ 5টার জায়গায় 3টা করা হয়েছিল, সেখানেও তিনি নির্বাচনে কিন্তু 3টি সিটেই করেছেন। বেগম খালেদা জিয়া যে নারীর ক্ষমতায়নে যে তার ভূমিকা, এটা বাংলাদেশ কিভাবে মনে রাখবে? আমি তো শুধু বাংলাদেশ না, আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে এবং নারী শিক্ষার উন্নয়নে যে তিনি যে বিরাট ভূমিকা পালন করেছেন, সেইটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন। এটার এক্সাম্পল দেশে বিদেশে কিন্তু নিচ্ছে। আপনারা অনুন্নয়নশীল যে দেশগুলো আছে, সেখানে কিন্তু এই যে নারীর উন্নয়নের ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন, সেটা কিন্তু তারা অনুসরণ করছে। এবং সেই কারণে তিনি তো, আমি মনে করি যে চিরদিন এই পৃথিবীতে তাকে স্মরণ করবে যুগে যুগে, প্রত্যেকটা মুহূর্তে। রাজনীতিতে যেসব তরুণ নারীরা বা মেয়েরা আসছেন, তারা বেগম খালেদা জিয়ার কাছ থেকে কি শিখতে পারেন বলে আপনি মনে করেন? তার সততা, তার আপোষহীনতা, অন্যের সাথে তিনি কখনো আপোষ করেন নাই। এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি কখনো পরিবার এবং তার যে প্রিয় 2টি সন্তান, সেই সন্তানকেও তিনি অনেকটা বলি যে অবহেলা করেছেন। কারণ তার কাছে দেশ এবং দেশের জনগণ সেটা অনেক বড় ছিল। কারণ আমরা দেখেছি 1/11-এর সময়, আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো ভাই, 2জনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং 2জনকে আমরা, আরেকজন হলো যে আমি এই দলের একজন কর্মী হিসাবে আমি দীর্ঘ বছর আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে থাকার সুযোগ হয়েছে। খুব কাছ থেকে তার সাথে তার সাথে কাজ করারও সুযোগ হয়েছে। সেই কারণে আমি জানি 1/11-এর সময় এই যে তার প্রিয় 2টি সন্তানকে নির্যাতন করা হয়েছে। এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তো তার এত নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই আমাদের প্রিয় নেত্রীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাকে আপনারা জানেন ওই সময় কিন্তু বারবার করে প্রেশার দেওয়া হয়েছিল সে যাতে দেশ থেকে চলে যান। আর একজন নেত্রী কিন্তু চলে গিয়েছিল। কিন্তু আমি যদি আরেকটু আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দর্শন আগামীর নারী সমাজ বা আগামীর বাংলাদেশের প্রজন্মের জন্য কতটা প্রাসঙ্গিক হয়ে থাকবে? প্রজন্ম থেকে প্রজন্ম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে আপোষহীনতা, এই যে গণতন্ত্রের লড়াইয়ে তার সংগ্রাম, তারপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য তিনি যে লড়াই করে গিয়েছেন, নিজের জীবনকে পর্যন্ত তোয়াক্কা করেন নাই, নিজের পরিবার, নিজের সন্তানকে তিনি উপেক্ষা করেছেন শুধু বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। এটা তো আমি মনে করি শুধুমাত্র এই বাংলাদেশেই নয়, আমি মনে করি
সারা পৃথিবীতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং একজন রোল মডেল নেত্রী হিসাবে সারা পৃথিবীর গণতন্ত্রকামী জনগণ তাকে, যেমন নেলসন ম্যান্ডেলাকে মানুষ স্মরণ করে, যেমন প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে, ঠিক একইভাবে আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও যুগ যুগ ধরে এই দেশের মানুষ এবং সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ স্মরণ করে। আমার সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই যে ইতিহাসের পাতায় একজন আলোকিত নারী হিসেবে বেগম খালেদা জিয়া কোথায় অবস্থান করবেন? ইতিহাসের পাতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি তিনি স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। মৃত্যুর পরে বেঁচে থাকা হচ্ছে কর্মের মাধ্যমে, তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কর্মটি করে গিয়েছেন, যেই কারণে তিনি সারা জীবনই জীবিত থাকবেন মানুষের হৃদয়ে। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান আপনাকে। আমরা এখানে শেষ করছি। আমরাও বিশ্বাস করি বেগম খালেদা জিয়া তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। নারীর ক্ষমতায়নে তার যে ঐতিহাসিক ভূমিকা সেটি বাংলাদেশ আমৃত স্মরণ করবে, চিরদিন স্মরণ করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।